আমাদের আজকে প্রথম ক্লাস। আমি একটু সংক্ষেপে আমার পরিচয়টা দিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ মাইদুল ইসলাম। আমি সহকারী অধ্যাপক, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আমি আপনাদের যে কোর্সটা পড়াবো সেটা হচ্ছে LIS 103 ইনফরমেশন সোর্সেস এন্ড সার্ভিসেস। এটা একটা 100 মার্কসের 4 ক্রেডিটের একটা কোর্স, ইনফরমেশন সোর্সেস এন্ড সার্ভিসেস LIS 103। প্রারম্ভিক আলোচনা করব। যদিও সিলেবাস আপনারা সবাই পেয়ে গেছেন, তারপরেও আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে টোটাল ইউনিট হচ্ছে 8টা। তো 8টা ইউনিটের মধ্যে প্রথম ইউনিটে যে জিনিসগুলো বলা আছে সেটা হচ্ছে বেসিক্স অফ রেফারেন্স এন্ড ইনফরমেশন সার্ভিস। আমি আর ডিটেলসে যাচ্ছি না, শুধু ইউনিটগুলো বলছি। ইউনিট 2 তে বলা আছে টাইপস অফ রেফারেন্স সার্ভিস, অর্থাৎ কোন কোন ধরনের রেফারেন্স সার্ভিস আছে সেটা নিয়ে আলোচনা করা হবে। ইউনিট 3 তে বলা আছে ইন্ট্রোডাকশন টু রিসোর্সেস ইন্ট্রোডাকশন টু সোর্সেস অফ ইনফরমেশন, তার মানে তথ্যের যে বিভিন্ন ধরনের ধরন আছে সেটা নিয়ে এখানে আলোচনা করা হবে। ডেসক্রিপশন অফ রেফারেন্স সোর্সেস, কোন কোন ধরনের যে রেফারেন্স সোর্স আছে তার বিস্তারিত আলোচনা। ইভ্যালুয়েশন অফ রেফারেন্স সার্ভিস নিয়ে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়ে। তারপরে বিবলিওগ্রাফিক্যাল কন্ট্রোল ষষ্ঠ অধ্যায়ে। তারপরে হচ্ছে 7 নম্বর অধ্যায় হচ্ছে ম্যানেজমেন্ট অফ রেফারেন্স সার্ভিসেস, এবং ফাইনালি ইলেকট্রনিক রেফারেন্স সার্ভিসেস। এই টোটাল 8টা ইউনিট আছে। এই 8টা ইউনিট আমি আপনাদের সাথে আলোচনা করব। আমি একটু জাস্ট আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই, একটু জাস্ট আমি আসতেছি। প্রথমে আমরা তথ্যের উৎস সম্পর্কে একটু পড়াশোনা করব, যে তথ্যের উৎস বলতে আমরা আসলে কি বুঝি। আমি একটু বড় করে দিচ্ছি যাতে সবার দেখতে সুবিধা হয়। তথ্যের উৎস বলতে আসলে কি বুঝি, তথ্যের উৎস কত প্রকার এবং কি কি, তার বিবরণ নিয়ে আমরা একটু কথা বলবো। তো প্রথমে যদি আমরা বলি তাহলে বলতে হয় যে তথ্য বা জ্ঞান যেখানে লিপিবদ্ধ থাকে তাকে ইনফরমেশন রিসোর্স বা ইনফরমেশন সোর্স বা তথ্যের উৎস বলি, ইনফরমেশন সোর্স বলি। তো আমরা এটা সবাই জানি, তথ্যের উৎস হচ্ছে যেখান থেকে আমরা তথ্যটা পাই, সেই জায়গাটাই হচ্ছে ইনফরমেশন সোর্স। যাতে ইংরেজিতে বলে ইনফরমেশন সোর্স, বাংলায় বলে তথ্যের উৎস। অর্থাৎ যে সকল মাধ্যম হতে তথ্য সম্পর্কে অবগত হওয়া যায় সেসব মাধ্যমকে তথ্যের উৎস হিসেবে বিবেচনা করা হয়। অতি প্রাচীন কাল থেকে তথ্যের উৎস সমূহ বিচিত্র রূপে উপস্থাপিত হয়ে আসছে। মানে একদম পৃথিবীর শুরু থেকে, অর্থাৎ যখন মানুষ যোগাযোগ করতে শিখলো একে অপরের সাথে, তখন থেকে শুরু করে যদি আপনারা বর্তমান সময় পর্যন্ত আসেন তাহলে আপনারা দেখতে পাবেন যে তথ্যের যে উৎসগুলো আছে সেটা এক একটা এক এক রকম, সবগুলো একরকম না। বিভিন্ন ধরনের তথ্যের উৎস আমরা চারিদিকে দেখতে পাই। কাগজ আবিষ্কারের পূর্বে তথ্যের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো ক্লে ট্যাবলেটস, পেপিরাস, পার্চমেন্ট, ভেলাম, কোডেক্স ইত্যাদি। বর্তমান তথ্যের মাধ্যম বা ইনফরমেশন সোর্স হিসেবে আমরা অডিও ভিজুয়াল সামগ্রী, অডিও ভিজুয়াল এভি ম্যাটেরিয়ালস বলা হয় এটাকে। এতে অডিও, ভিতে ভিজুয়াল, অডিও ভিজুয়াল যে ম্যাটেরিয়ালস গুলো আছে, অর্থাৎ একটা থেকে শুধু অডিও আর একটা থেকে ভিডিও, আর একটা থেকে অডিও ভিডিও। অর্থাৎ বাংলাদেশে যেমন প্রথম যে সিনেমা ছিল সেটা কিন্তু শুধু মানে কথা নাই, শুধু নির্বাক একটা চলচ্চিত্র ছিল, সেটা হচ্ছে শুধুমাত্র ভিডিও ছিল। আবার আমরা রেডিওতে শুধু শুনি, দেখি না, কিন্তু এখানে আমরা যেটা বলছি অডিও এবং ভিডিও, অর্থাৎ দুটোই হবে। এরকম যে সামগ্রীগুলোর মধ্যে আছে মাইক্রোফিস, মাইক্রোফিল্ম, অডিও ভিডিও ক্যাসেট ইত্যাদি, যা আমরা সবসময় দেখে থাকি। যেমন এখন যে মাধ্যমটা আমরা জুম যে প্ল্যাটফর্মটা ব্যবহার করছি সেটা কিন্তু অডিও ভিজুয়াল, অর্থাৎ আমি কিন্তু আপনাদের সামনে বলছি, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু আমাকে শুনতেও পাচ্ছেন। তো তথ্যের মাধ্যম হিসেবে সর্বশেষ সংযোজন যেটা হচ্ছে সেটা হচ্ছে ডেটাবেস, কম্প্যাক্ট ডিস্ক, রিড অনলি মেমোরি, যাকে আমরা সিডি রোম বলি, ডিভিডি রোম, এসডি ডিস্ক, ব্লু রে ডিস্ক, ইন্টারনেট ইত্যাদি। এ সকল মাধ্যমে যে তথ্য বা জ্ঞান লিপিবদ্ধ থাকে এবং প্রয়োজনে রিট্রাইভাল বা পুনরুদ্ধারের মাধ্যমে ব্যবহার করা যায় বলে তাকে ইনফরমেশন সোর্স বা ইনফরমেশন সোর্স বলা হয় থাকে। আপনারা এখন আমি শুধু প্রাথমিকভাবে দুই একটা কথা বলি, সেটা হচ্ছে সহজ কথায় যে ইনফরমেশন সোর্স বা তথ্যের সোর্স কথাটা ভুলে যান। যদি আমি আপনাদেরকে বলি যে আপনারা এই যে বাংলাদেশের বিভিন্ন তথ্য সম্পর্কে যদি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত, তাহলে আপনারা উত্তর দিবেন হয়তো 1921 সালে স্থাপিত। এখন আমি যদি বলি আপনি এটা কোথায় জেনেছেন,
আপনারা কিন্তু আমাকে বিভিন্ন ধরনের সোর্সের কথা বলবেন। কেউ বলবেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জেনেছি, আমি একটা সাধারণ জ্ঞান বই থেকে জেনেছি, আমি পত্রিকা পড়ছিলাম, পত্রিকা থেকে জেনেছি। তার মানে এখানে কিন্তু এক একজন এক এক ধরনের উত্তর দিবে। এই যে আমরা বিভিন্ন উত্তরগুলো যে পাচ্ছি, কেউ বলবে আমি একজনের কাছ থেকে শুনছি, আমার ভাইয়ের কাছ থেকে শুনছি, বা আমার বোনের কাছ থেকে, বা আমার শিক্ষকের কাছ থেকে শুনছি, শুনে আমি জানছি। যতজনেই বলুক না কেন, যেভাবেই বলুক না কেন, এই যে আপনারা যে মাধ্যমগুলো থেকে উত্তরটা দিলেন, সেই মাধ্যমগুলোই হচ্ছে তথ্যের উৎস। তাহলে সহজ কথায় যেখান থেকে আমরা তথ্যটা পাবো সেটাই হচ্ছে তথ্যের উৎস বা ইনফরমেশন সোর্স। তাহলে বর্তমানে ইনফরমেশন সোর্স গুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এখানে আমরা বলছি 1 নম্বরে যে প্রথাগত উৎস, যেমন বই, সাময়িকী, পত্রপত্রিকা ইত্যাদি, যেটা আমরা সবসময় দেখি, আমরা পড়াশোনা করার জন্য কিন্তু এই জিনিসগুলো সবসময় ব্যবহার করি, এটাকে আমরা প্রথাগত উৎস হিসেবে বলছি। তারপরে আমরা বলছি শ্রাব্য দর্শন তথ্যের উৎস, যেমন মাইক্রোফিল্ম, অডিও ভিডিও ক্যাসেট, শোনা এবং দেখা, এই জন্য এখানে শ্রাব্য দর্শন বা অডিও ভিজুয়ালের কথা আমরা বলছি। তারপরে 3 নম্বরে আমরা বলছি যে ইলেকট্রনিক তথ্যের উৎস, অর্থাৎ যেগুলো সোর্স হিসেবে আমরা যে তথ্যগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে পারি এবং তার স্থান হিসেবে আমরা উল্লেখ করি যে এটাকে ইলেকট্রনিক তথ্যের উৎস হিসেবে বলতে পারি, সেটা হচ্ছে ডেটাবেস, সিডি রম, ডিভিডি রম, এইচডি ডিস্ক, ব্লুরে, ট্যাবলেটস, ডিস্ক, ইন্টারনেট ইত্যাদি। তাহলে সিম্পলি আমরা যদি কেউ জিজ্ঞেস করি যে আপনি ইনফরমেশন সোর্স গুলোকে আসলে কিভাবে ভাগ করবেন, তাহলে বলতে হবে 3টা ভাগে ভাগ করা যেতে পারে, প্রথাগত, শ্রাব্য দর্শন এবং ইলেকট্রনিক, এই 3টা। কিন্তু সব জায়গায় সাধারণত তথ্যের উৎসের যে প্রকারভেদের কথা যদি বলা হয়, তাহলে আমরা 3টা ভাগে, প্রধান 3টা ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে, একটা হচ্ছে প্রাথমিক উৎস বা প্রাইমারি সোর্স আমরা বলে থাকি, একটাকে বলে থাকি মাধ্যমিক উৎস বা সেকেন্ডারি সোর্স, আর একটাকে আমরা বলে থাকি প্রান্তিক উৎস বা টারশিয়ারি সোর্স। তাহলে আমরা এখানে যে জিনিসটা মূল আলোচনা করলাম সেটা হচ্ছে তথ্যের উৎসের যে প্রকারভেদ, সেটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। এখন আমরা এটা সম্পর্কে একটু বিস্তারিত যদি দেখেন, আমরা এখন এই তথ্যের যে উৎসের কথা বললাম, তার প্রাথমিক যে উৎসগুলো আছে সেটা নিয়ে যদি একটু কথা বলি, তাহলে মূল কথায় তথ্যের উৎসের যদি প্রকারভেদ করতে চান, তাহলে আপনি 3টা জিনিসের কথা বলবেন, একটা প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি। প্রাইমারি মানে প্রাথমিক উৎস বলি বাংলায়, সেকেন্ডারি মানে মাধ্যমিক উৎস, এবং টারশিয়ারি মানে কিন্তু প্রান্তিক উৎস। এই 3টে উৎস নিয়ে আমরা একটু আলোচনা করব। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে প্রাথমিক উৎস বা প্রাইমারি সোর্সটা আসলে কি। সেটা হচ্ছে গবেষণালব্ধ নতুন কোন তথ্য যে মাধ্যমে প্রথম প্রকাশিত হয়। একটা কথা মনে রাখবেন, এখানে আমি হাইলাইট করে রাখতেছি, প্রথম প্রকাশিত, এই কথাটা আপনাদের সব সময় মাথায় রাখতে হবে প্রাথমিক সোর্সের ক্ষেত্রে, যে গবেষণালব্ধ কিন্তু হইতে হবে আবার এটা। আর গবেষণালব্ধ ছাড়া কিন্তু সাধারণত ওই রকম কোনো প্রথম প্রকাশিত কোনো সোর্স হয় না। তাহলে গবেষণালব্ধ নতুন কোনো তথ্য যে মাধ্যমে প্রথম প্রকাশিত হয় তাকে প্রাইমারি সোর্স বলে অভিহিত করা যায়। তাহলে এখন আমাদেরকে একটু আইডেন্টিফাই করতে হবে কি এমন গবেষণালব্ধ ফল আছে যেটা প্রথম প্রকাশিত হয়, যাকে আমরা প্রাইমারি সোর্স বলি। তাহলে প্রথমে যদি আমরা বলি, তাহলে 1 নম্বরে আসতেছে এখানে পিরিয়ডিক্যালস, যাকে আমরা সাময়িকী বা সাময়িক পত্র বলি। এখন অনেকে হয়তো পিরিয়ডিক্যালস কথাটা নাও শুনে থাকতে পারেন, কিন্তু আপনারা কিন্তু দেখে থাকবেন একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যে প্রকাশনাগুলো বের হয় তাকে আমরা পিরিয়ডিক্যালস বলি বা সাময়িকী বলি বা সাময়িক পত্র, যেটাই বলি না কেন, বাংলায় বলি সাময়িকী। তো পিরিয়ডিক্যালস অর্থাৎ একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর বা নির্দিষ্ট সময় পর পর যে প্রকাশনাগুলো বের হয়। যেমন এখানে আমি বলছি যে সম্পাদকীয়, কিছু কিছু প্রকাশনা আছে সম্পাদকীয়, কিছু হচ্ছে মৌলিক রচনা, যে এটা একদম একটা গবেষণালব্ধ মৌলিক একটা ফল। প্রকাশিত লেখা সম্পর্কে কোনো পত্র বা পুস্তক সমালোচনা, তারপরে সেমিনার, সিম্পোজিয়াম সংক্রান্ত আগাম সংবাদ প্রভৃতি, এগুলো এই পিরিয়ডিক্যালস এর অন্তর্ভুক্ত। একটু যদি বলি, ধরেন এই যে আপনারা সবাই বিভিন্ন ধরনের পত্রিকা পড়েন,
দিজ আর অল ওয়ান কাইন্ড অফ পিরিয়ডিক্যালস। তারপর আমাদের বিষয়ের উপরে বিভিন্ন ধরনের মৌলিক প্রকাশনা বের হয়, যদি আমরা সেগুলো ম্যাক্সিমামে দেখতে পাই যে সেগুলো বিভিন্ন ধরনের জার্নালসে বের হয়। যেমন বাংলাদেশে যদি আমরা বলি, আমাদের সাবজেক্টে জার্নালের কথা বলি, যে জার্নালগুলো একদম গবেষণালব্ধ নতুন তথ্য প্রথম প্রকাশিত করে থাকে, তার মধ্যে আমাদের বলতে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে জার্নালটা বের হয় তার নাম হচ্ছে বাংলাদেশ জার্নাল অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। এটা একটা জার্নাল। এখানে যে তথ্যগুলো বের করা হয় সেগুলো কিন্তু একদম প্রাথমিক উৎস হিসেবে কাজ করবে, কারণ এটা প্রথম প্রকাশিত এবং সেগুলো গবেষণালব্ধ ফল। তারপরে বাংলাদেশ লাইব্রেরি অ্যাসোসিয়েশন কর্তৃক বের হয় দ্য স্টার লাইব্রেরিয়ান, কিছুদিন আগে তার একটা সংখ্যা বের হলো। তো এরকম যত ধরনের জার্নাল আছে সবগুলো থেকে যে বের হয় যে সংখ্যাগুলো, তার মধ্যে যে গবেষণালব্ধ ফলগুলো থাকে সেগুলো প্রথম প্রকাশিত এবং সেটাকে আমরা প্রাইমারি উৎস হিসেবে পরিগণিত করব। তারপরে আসতেছে রিসার্চ রিপোর্ট। আপনি কোনো কিছু একটা নিয়ে গবেষণা করলেন, একটা রিসার্চ করলেন, সেটার একটা রিপোর্ট তো আপনি দিবেন। সাপোজ যদি আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, ধরেন একটা রিসার্চ হচ্ছে যে বর্তমানে করোনা পরিস্থিতিতে জুম প্ল্যাটফর্ম অর্থাৎ জুম যে সফটওয়্যারটা ব্যবহার করি আমরা ক্লাস করি, তার ইম্প্যাক্টটা আসলে কি, এটা না থাকলে আসলে কি হতো, সেটা নিয়ে একটা গবেষণা করা যেতে পারে যে জুম প্ল্যাটফর্মে এলআইএস বা লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স স্টুডেন্টদের ইম্প্যাক্টটা কি করতেছে। আমি যদি এটা গবেষণা করি তাহলে কিন্তু আমি এটার অনেকগুলো পজিটিভ ইম্প্যাক্ট দেখতে পারবো। কি রকম? যে দেখেন, আগে কিন্তু আপনাদেরকে অবশ্যই ক্লাসরুমের বিকল্প হিসেবে কখনোই কোনো প্ল্যাটফর্ম হতে পারে না, ক্লাসরুমের বিকল্প না, এটার বিকল্প কোনো কিছু হতে পারে না। কিন্তু তারপর আমরা ধরে নিলাম যে করোনা পরিস্থিতি যেহেতু আমাদের সামাজিক দূরত্ব বজায় রেখেই আমাদের ক্লাস করতে হবে, আমাদের কাজকর্ম করতে হবে, তাহলে কি হতে পারে? তাহলে একটা রিসার্চ যদি এরকম রিসার্চ রিপোর্ট এই জুম প্ল্যাটফর্ম ব্যবহার করে এলআইএস স্টুডেন্টদের যে ক্লাস করে তার প্রভাবটা কি সেটা যদি চিন্তা করেন, তাহলে এখানে অনেকগুলো ভালো দিক আসবে, হয়তো কিছু মন্দ দিকও আসবে। প্রথমটাই তো বললাম যে এটা কখনো সরাসরি ক্লাসরুমের বিকল্প হতে পারে না, কিন্তু যদি আপনারা একটু খেয়াল করেন, এই যে আপনাদের কষ্ট করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এখানে যুক্ত হয়েছেন, তারা যে যে ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন, তাদের সবাইকে কিন্তু ওই জায়গায় এসে ক্লাস করতে হয়। আসা যাওয়ার একটা যৌক্তিক ঝামেলা আছে, অর্থকূটির একটা ব্যাপার আছে, আরো কত কি। কিন্তু এখন আপনারা একটা ইন্টারনেট ব্যবহার করে একটা স্মার্ট ডিভাইস ইউজ করে আপনাদের নিজস্ব জায়গা থেকে বসে কিন্তু আপনারা এই ক্লাসটা করতে পারতেছেন। তাহলে এই রিসার্চটা করলে যে রিপোর্টটা দেয়া যাবে সেই রিপোর্টটাই কিন্তু প্রাথমিক উৎস হিসেবে কাজ করবে, সেটা রিসার্চ রিপোর্ট আমরা এটাকে বলে থাকি। কনফারেন্স প্রসিডিংস বা সম্মেলনের কার্য বিবরণী, অর্থাৎ বিভিন্ন ধরনের কনফারেন্স হয়, কনফারেন্সের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, বিভিন্ন গবেষণালব্ধ ফল থাকে, তাদের যে কার্য বিবরণী থাকে সেটাও, এটা যেহেতু প্রথম প্রকাশিত, সেটাকেও আমরা প্রাথমিক উৎস হিসেবে গণ্য করব। তারপরে হচ্ছে প্যাটেন্ট। প্যাটেন্ট কথাটা আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন। প্যাটেন্ট এর আবেদনই করতে হচ্ছে কোনো একটা কাজের পূর্ণাঙ্গ স্বীকৃতি, অর্থাৎ যেমন বাংলাদেশের বিজ্ঞানী মাকসুদুল হক, উনি কিন্তু আমাদের দেশে অনেক প্যাটেন্ট পাটের প্যাটেন্ট আবিষ্কার করেছিলেন। তার মানে ওটার যত কিছু হবে বিশ্বে সবকিছু দাবিদার কিন্তু আমরা। আবার আপনারা সবাই জানেন যে রেডিও আবিষ্কার করছে মার্কিনী। আমরা কিন্তু বলি যে রেডিওর প্যাটেন্ট যদিও আমরা জগদীশ চন্দ্র বসুকে দিতে পারি না, কিন্তু আমরা মার্কিনীকে এই জন্যই বলি ওটা প্রথম প্রকাশিত উনি করেছিলেন, ওনার দ্বারা এটা প্রথম প্রকাশিত হয়েছিল। এরকম যে কোনো জিনিসের যিনি প্রথম এটার দাবিদার, যে উনি এই কাজটা করেছেন, এই কাজের পূর্ণাঙ্গ স্বীকৃতি শুধু তাকেই দেয়া যেতে পারে, এই জিনিসটাকে বলা হয় প্যাটেন্ট। এরকম জিনিস সেগুলো হচ্ছে প্রাইমারি সোর্স হিসেবে পরিগণিত হবে। তারপরে হলো স্ট্যান্ডার্ডস, মানে বাংলা যদি বলি মানক বা মানদণ্ড। সোজা কথায় যখন কোনো কাজ একই ধরনের এবং একই পরিমাপের হয় তখন মানক বা মানদণ্ড বা স্ট্যান্ডার্ড বলা হয়। এ বিষয়ে কাউকে না কাউকে চিন্তা করতে হয় এবং পরিমাপ ঠিক করে যেতে হয়। যেমন যদি সময়ের কথাই চিন্তা করেন, যে বাংলাদেশ এখন বাজে আমার ঘড়িতে 7:55, তো এখন কি আমেরিকায় 7:55 PM? কখনোই না। ভারতে যান, তারা আমাদের চেয়ে আধা ঘন্টা কম বেশি। তো এই যে মানদণ্ড, আমরা গ্রিনিচ মান ফলো করি, বাংলাদেশ হলো GMT+6, এরকম যে মানদণ্ডগুলো সারা বিশ্বে ঠিক করা হয়ে থাকে সেগুলোকে আমরা স্ট্যান্ডার্ড বলে থাকি। যেমন এখানে একটা উদাহরণস্বরূপ বলা হয়েছে BSTI,
বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট, এর কাজ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ভোগ্য পণ্যের মান এবং পরিমাণ সঠিক আছে কিনা তা পর্যবেক্ষণ করা। অর্থাৎ ওরা কাউকে ওজনে কম দিল, তাদের গুণগত মান, কোয়ালিটি, কোয়ান্টিটি ঠিক আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু এই একটা প্রতিষ্ঠান মেনটেন করে। এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড বা মানক। এটাকে আমরা বলছি প্রাইমারি সোর্স হিসেবে আমরা পরিগণিত করছি স্ট্যান্ডার্ডটাকে। এছাড়াও কিন্তু ট্রেড লিটারেচার, অর্থাৎ বাণিজ্যিক বিভিন্ন ধরনের লিটারেচার আছে, সেগুলো থিসিস পেপার, অর্থাৎ কোনো একটা স্টুডেন্ট কোনো টিচারের আন্ডারে যে থিসিস করে, সেটা যে কোনো ধরনের থিসিস হতে পারে, সেটা মাস্টার্স লেভেলে হতে পারে, এমফিল হতে পারে, পিএইচডি হতে পারে, সেই থিসিসটা এখানে প্রাইমারি সোর্স হিসেবে কাজ করবে। তারপরে রিটেন বাই আনপাবলিশড সোর্স, কিছু কিছু থাকবে যে পাবলিশ হবে না, যেমন সব ধরনের থিসিস পেপার কিন্তু পাবলিশড হয় না, সেটা কিন্তু ডিপার্টমেন্টে প্রিজার্ভ করা থাকে, এগুলো এক ধরনের প্রাইমারি সোর্স। ল্যাবরেটরি নোটবুকস, আমরা যখন কোনো বিষয়ে গবেষণা করি, যদি আমাদের ল্যাব থাকে তাহলে আমরা কিন্তু ল্যাবের মধ্যে রেজাল্ট গুলো লিখে থাকি। সাপোজ আমরা যদি একটা ফিজিক্সের একটা ল্যাবে থাকি বা কেমিস্ট্রির একটা ল্যাবে থাকি, একটা কেমিক্যাল থেকে আর একটা কেমিক্যাল যখন আমরা মিক্স করব, তাহলে কোনটা কতটুকু মিক্স করলাম, কি বিক্রিয়া ঘটলো, কেমন রং ধারণ করলো, এগুলো কিন্তু আমরা সবগুলো লিখে রাখি। আবার আমরা কিন্তু একটা প্র্যাকটিক্যাল খাতা বানাই, যে এটা বায়োলজিকের খাতা হতে পারে, ফিজিক্সের খাতা হতে পারে, কেমিস্ট্রি খাতা হতে পারে। এই যে ল্যাবরেটরি নোটবুকস গুলো যেটা আমরা ফাইনাল পরীক্ষায় আবার জমা দিই টিচারদের কাছে, এগুলোই হচ্ছে আমাদের প্রাথমিক তথ্যের উৎস। তাহলে যদি আপনারা একটু খেয়াল করেন, আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে প্রাথমিক উৎস বা প্রাইমারি সোর্সের কথা যেটা বলেছিলাম, তিনটা সোর্স, প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি। তার মধ্যে প্রাথমিকটা নিয়ে বললাম যে গবেষণালব্ধ নতুন কোনো তথ্য যে মাধ্যমে প্রকাশিত হয়, প্রথম প্রকাশিত হয়, সেটাকে আমরা বলছি প্রাইমারি সোর্স। তো প্রাইমারি সোর্সের উদাহরণস্বরূপ দিতে গিয়ে আমরা যে জিনিসগুলো দেখালাম আপনাদেরকে, প্রথমে পিরিয়ডিক্যালস এর কথা বললাম, তার বিভিন্ন ধরনের আছে সেটা বললাম, রিসার্চ রিপোর্টের কথা বললাম, কনফারেন্স প্রসিডিংস এর কথা বললাম, প্যাটেন্ট, স্ট্যান্ডার্ড, এবং এছাড়াও যে কিছু কিছু আছে যেমন ট্রেড লিটারেচার, থিসিস, আনপাবলিশ সোর্স, ল্যাবরেটরি নোটবুক ইত্যাদি, এটা আপনাদেরকে দেখানো হলো। তারপরে আমরা দ্বিতীয় যে সোর্স আছে, যাকে আমরা সেকেন্ডারি সোর্স বা মাধ্যমিক উৎস বলে থাকি, সেটা হচ্ছে প্রাথমিক তথ্যের উপর ভিত্তি করে যে উৎস সমূহ উদ্ভূত হয় তাকে মাধ্যমিক উৎস বা সেকেন্ডারি সোর্স বলা হয়। তাহলে প্রথমটা ছিল গবেষণালব্ধ এবং ফার্স্ট পাবলিশড, আর এটাকে আমরা বলছি যে প্রাথমিক যে উৎসটা, অর্থাৎ সামনে যেটা আলোচনা করলাম সেটার উপরে বেস করে, সেটার উপরে ভিত্তি করে যে উৎস সমূহ উদ্ভূত হবে। তার মানে প্রাইমারি সোর্সটা কিন্তু একদম স্বাধীন, প্রথম, আর মাধ্যমিক সোর্স কিন্তু প্রাথমিক উৎসের উপরে নির্ভরশীল। এই জন্য বলছি ওর উপর ভিত্তি করে যে উৎস সমূহ উদ্ভূত হয় তাকে মাধ্যমিক উৎস বা সেকেন্ডারি সোর্স বলা হয়। যেমন এখানে বলা হয়েছে অ্যাবস্ট্রাক্টিং এন্ড ইন্ডেক্সিং জার্নালস। অ্যাবস্ট্রাক্টিং, ইন্ডেক্সিং, আপনারা লাইব্রেরি সায়েন্স যেহেতু পড়ছেন, আপনারা এই শব্দগুলো সব টেকনিক্যাল টার্ম, এগুলোর কোনো বাংলা করার দরকারই হবে না, পরীক্ষায় আসলে এগুলো ইংরেজিতে এইভাবে উল্লেখ করবেন যদি পারেন। অ্যাবস্ট্রাক্টিং এন্ড ইন্ডেক্সিং যে জার্নালস গুলো আছে, যেমন বিভিন্ন প্রকার প্রাথমিক এবং মাধ্যমিক উৎসে প্রকাশিত মৌলিক রচনা সমূহ সারকরণ ও সূচীকরণ করে পত্রিকার মাধ্যমে গবেষকদের দৃষ্টিগোচরে আনা হয়। এ জাতীয় প্রসিদ্ধ একটি প্রকাশনার নাম হচ্ছে কারেন্ট কনটেক্সট। এছাড়াও বাংলাদেশে জাতীয় কয়েকটি প্রকাশনা রয়েছে, যেমন প্রফেসরস প্রকাশনার কারেন্ট অ্যাফেয়ার্স এর কথা বলা হয়েছে। এখন আপনি কিন্তু একটা জিনিস ইন ব্রিফ যদি জানতে চান, তাহলে ইন্ডেক্সিং এবং অ্যাবস্ট্রাক্ট আপনাকে সাহায্য করবে। তাই ইন্ডেক্স এবং অ্যাবস্ট্রাক্ট যেটা করা হয়েছে এটা কিন্তু প্রাথমিক উৎসের উপর ভিত্তি করেই, ওই জিনিসটাকে বেস করেই এটা তৈরি করা হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো মাধ্যমিক উৎস। তারপর হচ্ছে রিভিউজ, মানে সমীক্ষা, বিভিন্ন ধরনের জার্নালের রিভিউ মাধ্যমিক স্তরের উৎসের অন্তর্ভুক্ত। অর্থাৎ রিভিউজ গুলো কি, ধরেন একটা জার্নাল বের হলো, সেখানে ধরেন 10টা বা 15টা আর্টিকেল স্থান পেয়েছে, আপনি একজন রিডার হিসাবে এই জার্নালটা, আপনি আর্টিকেলটা সবগুলো পড়লেন, পড়ার পরে আপনি একটা পর্যালোচনা, একটা সমীক্ষা, একটা লেখা দিলেন এটার উপরেই, এটাকে আমরা তখন মাধ্যমিক উৎস হিসেবে গণ্য করব। কারণ আপনি কিন্তু প্রাথমিকটাকে পড়ছেন, পড়ার পরেই আপনার ভিতরে এটার ফিলিংসটা কি, পজিটিভ নেগেটিভ অনেক কিছু থাকতে পারে, আপনি তার উপরে লিখছেন, যার কারণে কিন্তু এটাকে আমরা মাধ্যমিক উৎস বা সেকেন্ডারি সোর্স বলবো।
আর অনেক সময় আমরা বুক রিভিউ দেখে থাকি যে কোনো একটা বই বের হলো, সে বইটা কিছু পাঠক পড়লো, পড়ার পরে কিন্তু ওই বইটা সম্পর্কে তাদের একটা নিজস্ব মতামত, বইটার বিভিন্ন দিককে তারা তুলে ধরেন। এগুলো হচ্ছে এক ধরনের সেকেন্ডারি সোর্স। এখানে আবার বলা হচ্ছে রেফারেন্স বুকস এর কথা বলা হয়েছে, যে আকর গ্রন্থ বা নির্দেশক বই। যেমন বিভিন্ন ধরনের রেফারেন্স বুকস মাধ্যমিক স্তরের উৎস অন্তর্ভুক্ত হয়, যেমন এনসাইক্লোপিডিয়া। রেফারেন্স বুক গুলোকে যদি আমরা বলি এনসাইক্লোপিডিয়া। তো এখন আপনাদেরকে একটা বলে রাখি যে আমাদের সাবজেক্টের কিন্তু এনসাইক্লোপিডিয়া আছে, এনসাইক্লোপিডিয়া অফ লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স। এনসাইক্লোপিডিয়া অফ লাইব্রেরি এন্ড ইনফরমেশন। আপনাদের যদি কেউ কোনো জিজ্ঞেস করে যে আমাদের সাবজেক্টের একটা এনসাইক্লোপিডিয়া, বাংলা আছে বিশ্বকোষ, একটা নাম বলেন, তাহলে বলতে হবে এনসাইক্লোপিডিয়া অফ লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স। আর আপনারা সবাই শুনে থাকবেন বাংলাপিডিয়া, এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত হয় বাংলাদেশে, বাংলাপিডিয়া। তো এটাও কিন্তু এক ধরনের এনসাইক্লোপিডিয়া, জেনারেল এনসাইক্লোপিডিয়া। তো রেফারেন্স বুকস সেটাও কিন্তু আমাদের সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করবে। এখন রেফারেন্স বুকস তো খালি এনসাইক্লোপিডিয়া না, ডিকশনারি, অ্যালম্যানাক সবকিছু হতে পারে। তারপরে আমরা বলছি সাবজেক্ট বুকস, অর্থাৎ বিষয়ের যে গ্রন্থগুলো আছে, বিভিন্ন বিষয়ের উপর লেখা বইসমূহ সাবজেক্ট বুক বা বিষয় গ্রন্থ হিসেবে পরিচিত। যেমন মনোগ্রাফ, একটি নির্দিষ্ট বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিন্তু নতুন নতুন তথ্য সম্বলিত পুস্তককে মনোগ্রাফ বলে। তাহলে যে কোনো বিষয়ের যে বইগুলো আমরা পড়ি সেগুলোকে আমরা সাবজেক্ট বুকস হিসাবে বলে থাকি, এবং এগুলি হচ্ছে এক ধরনের বিষয় গ্রন্থ, এবং বিষয় গ্রন্থগুলোকে আমরা সেকেন্ডারি সোর্স হিসেবে চিহ্নিত করতে পারি। তাহলে আমরা দ্বিতীয় যে ধাপটা দেখলাম এটা হচ্ছে সেকেন্ডারি সোর্স বা মাধ্যমিক উৎস। তো মাধ্যমিক উৎস সাধারণত প্রাথমিক উৎসের উপর ভিত্তি করেই নিজেকে তৈরি করা হয়। আর এখানে আমরা বললাম উদাহরণস্বরূপ যে অ্যাবস্ট্রাক্টিং এন্ড ইন্ডেক্সিং যে জার্নালস আছে, রিভিউজ আছে, রেফারেন্স বুকস আছে, সাবজেক্টস বুকস আছে, এগুলোকে আমরা সেকেন্ডারি সোর্স হিসেবে চিহ্নিত করি। এরপর তৃতীয়ত যে ধাপটা আছে সেটাকে বলা হয় প্রান্তিক উৎস বা টার্সিয়ারি সোর্স। তাহলে প্রান্তিক বা তৃতীয় ধরনের তথ্যের উৎস সমূহ প্রাথমিক ও মাধ্যমিক উৎসের উপর ভিত্তি করে প্রণীত হয়ে থাকে। তাহলে এখন একটা জিনিস যদি খেয়াল করেন, তাহলে প্রাইমারিটা ছিল শুধুমাত্র গবেষণালব্ধ প্রথম প্রকাশিত, আর সেকেন্ডারিতে বললাম যে প্রাথমিক উৎসের উপর ভিত্তি করে যা উদ্ভূত হয় সেটা হচ্ছে সেকেন্ডারি। আর টারশিয়ারিতে এসে আমরা বলতেছি প্রাইমারি এবং সেকেন্ডারি এই দুটোর উপরেই ভিত্তি করে যেটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে টারশিয়ারি। তাহলে মনে রাখাটা কিন্তু খুব সহজ, প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি। প্রাইমারি স্বাধীন, সেকেন্ডারি ওর প্রাইমারির উপর ডিপেন্ডেন্ট, টারশিয়ারি প্রাইমারি এবং সেকেন্ডারি দুটোর উপরেই ডিপেন্ডেন্ট। এই জন্য বলছে প্রান্তিক বা তৃতীয় ধরনের তথ্যের উৎস সমূহ প্রাথমিক এবং মাধ্যমিক উৎসের উপর ভিত্তি করে প্রণীত হয়ে থাকে। এই ধরনের উৎসগুলো গবেষক ও ব্যবহারকারীদের সরাসরি কোনো পাঠ্যপুস্তক প্রদান করতে পারে না, তবে তথ্যগুলো কোথায় পাওয়া যায় তার একটা দিক নির্দেশনা প্রদান করে থাকে। যেমন যদি একটু বলি তাহলে আপনাদেরকে বলতে হয় যে ডাইরেক্টরি জিনিসটা আপনারা সবাই জেনে থাকবেন, এটাকে নির্দেশিকা বই বা নির্দেশপঞ্জিও বলা হয়ে থাকে। নাম ও ঠিকানা সম্বলিত কোনো সংস্থা, ব্যক্তি ও বৈজ্ঞানিক ইত্যাদি বিষয়ের উপর এবং তাদের সম্বন্ধে আরো প্রয়োজনীয় তথ্য সম্বলিত পুস্তকাবলীকে নির্দেশিকা বা নির্দেশপঞ্জি বলে। তবে ব্যাপক অর্থে নির্দেশপঞ্জিকে অনেকভাবে ভাগ করা যায়, যেমন জাতীয়, আঞ্চলিক, আন্তর্জাতিক, সরকারি, বেসরকারি, প্রাতিষ্ঠানিক, বৃত্তিমূলক, বাণিজ্যিক, এরকম। যেমন টেলিফোন ডাইরেক্টরি, যেমন আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে বলেন বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে বলেন, তাদের কিন্তু প্রতি বছরেই একটা করে ফোন ইন্ডেক্স আমরা বলে থাকি বা ফোন ডাইরেক্টরি বলে থাকি, টেলিফোন ডাইরেক্টরি বের করা হয়। সেখানে কি থাকে আসলে, একটা ডাইরেক্টরিতে আসলে কি থাকে? একটা ডাইরেক্টরিতে থাকে যে ওই প্রতিষ্ঠানে কতগুলো অফিস আছে, কতগুলো বিভাগ আছে, সেখানে কর্মরত কতজন শিক্ষক,
কর্মকর্তা আছেন, কর্মচারী আছেন, তাদের নাম, ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস, এই বিশেষ বিশেষ যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এগুলো থাকে। তো এটা আপনারা দেখবেন যে অনেক সময় বিভিন্ন কোম্পানি তাদের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সেই ডাইরেক্টরিটা দিয়ে রাখে। তো অনেক সময় বই আকারে বের হয় ছোট ছোট। তো এগুলোকে আমরা বলতেছি ডাইরেক্টরি, এবং এটা টারশিয়ারি বা প্রান্তিক তথ্যের উৎস হিসেবে কাজ করে থাকে। তারপরে বললাম বিবলিওগ্রাফি অফ বিবলিওগ্রাফিস। এখন আপনাদের একটা অধ্যায় থাকবে, আমি পড়াবো বিবলিওগ্রাফি নিয়ে। বিবলিওগ্রাফি অফ বিবলিওগ্রাফিস, গ্রন্থপঞ্জির গ্রন্থপঞ্জি, অর্থাৎ কোন বিষয়ের উপর গ্রন্থপঞ্জি মাধ্যমিক উৎসের অন্তর্ভুক্ত। তাহলে কোন বিষয়ের উপর যে গ্রন্থপঞ্জি সেটা কিন্তু মাধ্যমিক অর্থাৎ সেকেন্ডারি সোর্সের মধ্যে পড়বে। আর এখানে বলা আছে বিবলিওগ্রাফি অফ বিবলিওগ্রাফিস, মানে গ্রন্থপঞ্জির আবার গ্রন্থপঞ্জি করা যেতে পারে সেটা। এই সকল গ্রন্থপঞ্জি মিলে যে গ্রন্থপঞ্জি তৈরি করা হয় তাকে গ্রন্থপঞ্জির গ্রন্থপঞ্জি বলা হয়। যেমন এখানে বলা আছে যে বিস্টারম্যান, থিওডর ওয়ার্ল্ড বিবলিওগ্রাফি, চতুর্থ সংস্করণ, 1965 থেকে 66 সালে এটা প্রকাশিত 5টা খণ্ডে। তাহলে বিবলিওগ্রাফি অফ বিবলিওগ্রাফিস, এখানে একটা গুরুত্বপূর্ণ ট্রিক হচ্ছে যদি শুধু বিবলিওগ্রাফি বলা হয় তাহলে কিন্তু সেটা সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করবে, আর যদি বলা হয় বিবলিওগ্রাফি অফ বিবলিওগ্রাফিস তাহলে কিন্তু সেটা টারশিয়ারি সোর্স হিসেবে কাজ করবে। এই ট্রিকগুলো মনে রাখতে হবে, ভাইরে বোর্ডে আপনাদের জিজ্ঞাসা করতে পারে। তারপরে আছে ইয়ার বুক বা বর্ষপঞ্জি। ইয়ার বুক হচ্ছে কোন দেশ, ব্যক্তি, ঘটনা, বিষয় বা এ জাতীয় অন্য কিছু সম্পর্কে একটি নির্দিষ্ট বছরের তথ্যের রূপরেখা নিয়ে সংকলন করা হয় বর্ষপঞ্জিতে। যেমন দ্য স্টেটম্যান ইয়ার বুক, লন্ডন, এটা ম্যাকমিলান একটা পাবলিশার্স, সেটা থেকে প্রকাশিত 1864 সালে। তাহলে প্রান্তিক উৎস হিসেবে আমরা একটু চিহ্নিত করলাম যে জিনিসগুলো, যে বললাম যে প্রান্তিক বা তৃতীয় ধরনের যে উৎস সেটা প্রাইমারি এবং সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক এবং প্রাথমিক, এই দুই ধরনের তথ্যের উৎসের উপরে ভিত্তি করে পরিণত হয়ে থাকে। এই ধরনের উৎসগুলোকে গবেষক এবং ব্যবহারকারীদের সরাসরি কোনো পাঠ্যপুস্তক প্রদান করতে হয় না, তবে তথ্যগুলো কোথায় পাওয়া যায় তার নির্দেশনা এখান থেকে পাওয়া যায়। যেমন আমরা বললাম প্রথমে ডাইরেক্টরি কথা বললাম, তারপরে বললাম আমরা বিবলিওগ্রাফির কথা বললাম, বিবলিওগ্রাফি অফ বিবলিওগ্রাফিস, এবং তারপরে বললাম ইয়ার বুক। এছাড়াও তথ্যের আরো অনেকগুলো উৎস রয়েছে, যেমন আমরা এখানে বলছি নন ডকুমেন্ট সোর্স, অর্থাৎ অলিখিত যে উৎসগুলো আছে, যে সকল উৎসের লিখিত কোনো দলিল থাকে না তাদেরকে নন ডকুমেন্ট সোর্স বা অলিখিত উৎস বলা হয়ে থাকে। অর্থাৎ এরকম কিন্তু অনেকগুলো সোর্স আছে, আপনি একজনের সাথে কোনো একটা বিষয় ডিল করলেন হয়তো মুখে মুখে, কোনো লিখিত কিছু থাকলো না, অলিখিত। তারপরে ফর্মাল বা আনুষ্ঠানিক সোর্সের কথা যদি বলি, বিশেষজ্ঞ, অতিথি, সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে সহকর্মী বা সহযোগীদের মধ্যে অনুষ্ঠিত কথোপকথন, আলোচনা, পেশাজীবীদের সভা সম্মেলনের বক্তব্য থেকে প্রাপ্ত জ্ঞানকে ফর্মাল সোর্স বলা হয়। ফর্মাল সোর্স অর্থাৎ আনুষ্ঠানিক ভাবে যে সোর্সটাকে আমরা ব্যবহার করতে পারি। কোনো একটা জায়গায় কোনো একটা মিটিং হলো, সেই মিটিং এর যে এজেন্ডা গুলো থাকবে, যে আলোচনাগুলো থাকবে, সেটা লেখা হলো, এটা ফর্মাল। অতিথি, সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে কর্মীদের মধ্যে অনুষ্ঠিত কথোপকথন, পেশাজীবী কোনো সভা হবে, সে সবার মধ্যে যে কথাগুলো, বক্তব্যগুলো পেশ করা হবে, এগুলো সব ফর্মাল, এটাকে আমরা বলছি ফর্মাল সোর্স। আর ইনফর্মাল সোর্সের মধ্যে আমরা বললাম অনানুষ্ঠানিক উৎস। তাহলে ফর্মাল আর এটা হলো ইনফর্মাল, একটা আনুষ্ঠানিক একটা অনানুষ্ঠানিক উৎস, অর্থাৎ সহপাঠীদের মধ্যে কথোপকথন, পেশাগত সভার আলোচনাকে ইনফর্মাল সোর্স হিসেবে গণ্য করা হয়। এই উৎসকে জীবন্ত উৎস হিসেবেও আমরা ধরে থাকি। তাহলে এখানে তিনটা জিনিসের কথা বললাম, যে তথ্যের উৎস আলোচনা করতে গিয়ে আমরা বললাম যে নন ডকুমেন্ট সোর্স একটা অলিখিত উৎস, আর একটা বললাম ফর্মাল সোর্স মানে আনুষ্ঠানিক উৎস যেটা অফিসিয়ালি হয়ে থাকে, আর একটা ইনফর্মাল
অর্থাৎ অনানুষ্ঠানিক উৎস, যেটা টোটালি যে ফর্মাল যেটা তার বিপরীত, পেশাগত আলোচনা বা সবার যে কোনো কিছু ইনফর্মালি যেটা করা হয়ে থাকে সহপাঠীদের সাথে, এটা এই জন্য এটা আরেকটা নাম দেওয়া হয়েছে যে জীবন্ত উৎস হিসেবে আমরা এই ফর্মাল সোর্সকে চিহ্নিত করে থাকি। উল্লেখযোগ্য অপ্রকাশিত উৎস সমূহের মধ্যে রয়েছে, যে অপ্রকাশিত উৎসের কথা আমরা বললাম, সেগুলোর মধ্যে রয়েছে ল্যাবরেটরি নোট, অর্থাৎ গবেষণাগারে গবেষণা করতেছেন তার যে নোটগুলো থাকবে, কোনটার সাথে কি করলেন, কতটুকু মিশালেন, সেগুলো। মেমোরেন্ডা, পার্সোনাল রিসার্চ রিপোর্ট, পার্সোনাল ডায়েরি, আমরা কিন্তু ডায়েরিতে অনেক কিছু লিখে রাখি নিজের ব্যক্তিগত, সে ডায়েরি, পার্সোনাল ডায়েরিতে কি লিখলেন সেগুলো, এটা অপ্রকাশিত। তারপরে পার্সোনাল লেটার্স, ব্যক্তিগত চিঠি, আমরা একে অপরকে চিঠি লিখি, সে লেটার্স গুলো। বিজনেস এন্ড কমার্শিয়াল লেটার্স, অর্থাৎ আমরা অনেক সময় কনফিডেন্সিয়াল বিজনেস এবং কমার্শিয়াল লেটার্স একে অপরকে দিয়ে থাকি, যেটা অপ্রকাশিত, প্রকাশ করা যাবে না, ফর দ্য বেটারমেন্ট অফ দ্য বিজনেস, সেই জিনিসগুলো। গভর্নমেন্ট লেটার্স এন্ড কমিউনিকেশনস, ফটোস, ওয়ালপেপারস, নেমপ্লেটস, কনভারসেশন, ইন্টারভিউজ, একটা ইন্টারভিউ বোর্ডে কি হলো কখনো আমরা প্রকাশ করি না। তারপর ওরাল হিস্ট্রি, মেমোরিজ, পলিটিক্যাল, কালচারাল এন্ড আদার ডকুমেন্টস ইত্যাদি বিবরণ, যা বই বা সাময়িকীতে প্রকাশিত হয় না, কিন্তু সভা, সমিতি বা আলোচনার মাধ্যমে আমরা কিন্তু এগুলো একে অপরের সাথে শেয়ার করে থাকি। এটাই হচ্ছে অপ্রকাশিত উৎস। তো পরিশেষে যদি আমরা একটু বলি, তাহলে আমরা বলতে পারি তথ্যের উৎসে আসলে কোনো লিমিট নাই, অনেক ভাবেই আমরা এটাকে বলতে পারি। তারপরেও আমরা কিন্তু এটাকে একটা সাইজে নিয়ে আসছি, বিভিন্ন আলোচনা গবেষণা পরিশেষে আমরা একটা সাইজে নিয়ে আসছি, যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম। অর্থাৎ আমাদের জ্ঞান অর্জনের লক্ষ্যে যে কোনো মাধ্যম হতেই আমরা তথ্য পেতে পারি। আমি জাস্ট আরেকটু আপনাদেরকে ইন ব্রিফ একটু বলতে চাই, যে সেটা হচ্ছে যে তথ্যের উৎস, সহজ কথায় আমরা যে জায়গা থেকে তথ্যটা পাবো সেই জায়গাটাকে আমরা তথ্যের উৎস হিসেবে চিহ্নিত করে থাকি। আর তথ্যের উৎস হিসেবে আমরা সাধারণত যে তিনটা ভাগে ভাগ করছি, এখানে একটা প্রথাগত উৎস বলেছি, একটা শ্রাব্য দর্শন বা উৎস বলেছি, একটা ইলেকট্রনিক উৎস বলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথাগত উৎস মানে যেটা আমরা যে কোনো কিছু যে কোনো জায়গা থেকে অর্জন করি, যেমন বই, সাময়িকী, পত্র পত্রিকা, যেগুলো আজকাল সবসময় ব্যবহার করতেছি। আর শ্রাব্য দর্শন বলতে এগুলোর সাথে একটু কম পরিচিত, মাইক্রোফিল্ম, মাইক্রোফিস, অডিও ভিডিও, যদিও এখন বেশি, এখন এগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্ট এটার কারণে। এবং ইলেকট্রনিক তথ্যের উৎস, এটা এখন সবার হাতে হাতে, ডেটাবেস, সিডি রোম, ডিভিডি রোম, এসডি ডিস্ক, ব্লুরে, পিক্স ইত্যাদি। আর ফর্মালি আমরা একটু বললাম যে তথ্যের যে উৎস সেটা হচ্ছে সাধারণত তিন প্রকার। একটা হলো প্রাথমিক উৎস, প্রাইমারি সোর্স, মাধ্যমিক উৎস, সেকেন্ডারি সোর্স, প্রান্তিক উৎস বা টারশিয়ারি সোর্স। তো এটা আলোচনা করতে গিয়ে আমরা বলছি যে প্রাথমিক উৎস হচ্ছে বেসিক্যালি গবেষণালব্ধ নতুন কোনো তথ্য যেটা প্রথম প্রকাশিত, আমি হাইলাইট করে রাখছিলাম প্রথম প্রকাশিত। আর উদাহরণস্বরূপ এটাতে বলতে গিয়ে বলেছিলাম যে পিরিয়ডিক্যালস আমি বলছি যে সমস্ত প্রকাশনা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রকাশিত হয়। কিছু কিছু জার্নাল আছে এক মাসে একটা বের হইতেছে, এরকমও আছে অনলাইন জার্নালস। কিছু আছে 6 মাসে একটা বের হবে, কিছু আছে 2 মাসে একটা বের হবে, কিছু আছে 3 মাসে একটা বের হবে, কিছু আছে 4 মাসে একটা বের হবে, কিছু কিছু আছে বছরে একটা বের হবে, ইয়ারলি। তো আমি নামও বলেছিলাম যে ল্যাব কর্তৃক প্রকাশিত দ্য ইস্টার্ন লাইব্রেরিয়ান, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা বের হয়, সেটার নাম হচ্ছে বাংলাদেশ জার্নাল অফ লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স। তারপর রিসার্চ রিপোর্টের কথা বলেছি, কনফারেন্স প্রসিডিংস এর কথা বলেছি, প্যাটেন্ট স্ট্যান্ডার্ড, এগুলো সব প্রাইমারি। এছাড়াও আমরা বলছি ট্রেড লিটারেচার, থিসিস, আনপাবলিশড সোর্স, ল্যাবরেটরি নোটবুকস ইত্যাদি। আর মাধ্যমিক উৎসের কথা বলতে গিয়ে বললাম যে প্রাথমিক তথ্যের উৎসের উপর ভিত্তি করে যে উৎস সমূহ উদ্ভূত হয় বা সৃষ্টি হয় তাকে আমরা মাধ্যমিক উৎস হিসেবে চিহ্নিত করেছি। উদাহরণস্বরূপ বলেছিলাম ইন্ডেক্সিং, অ্যাবস্ট্রাক্টিং যে জার্নালস গুলো আছে সেটা, রিভিউজ, সেটা বুক রিভিউ হতে পারে, জার্নাল রিভিউ হতে পারে। আবার রেফারেন্স বুকস এর কথা বলেছিলাম, এনসাইক্লোপিডিয়া। আবার আমাদের সাবজেক্টের একটা এনসাইক্লোপিডিয়ার নাম বলেছিলাম এনসাইক্লোপিডিয়া অফ লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স। আবার জেনারেল এনসাইক্লোপিডিয়া, বাংলাপিডিয়ার কথা বলেছিলাম।
তারপরে সাবজেক্ট বুক অর্থাৎ বিষয় যে পড়ি আমরা সেগুলো। আর প্রান্তিক বা টারশিয়ারি তথ্যের উৎসের কথা বলতে গিয়ে বললাম যে উৎস যে সোর্স যে তথ্যটা প্রাইমারি এবং সেকেন্ডারি দুটোকেই উদ্বুদ্ধ করে সৃষ্টিভাবে প্রণীত হয় সেটাকে বলা হয় প্রান্তিক বা টারশিয়ারি। এখানে জিনিসটা বলেছিলাম প্রাইমারি নিজে নিজেই নতুন প্রথম প্রকাশিত গবেষণালব্ধ ফল, সেকেন্ডারি প্রাথমিকের উপর উৎস ডিপেন্ড করে হয়, এবং টারশিয়ারি প্রাইমারি এবং সেকেন্ডারি এই দুটোর উপরেই ডিপেন্ড করে হয়। এর উদাহরণে বলেছিলাম ডাইরেক্টরির কথা বলেছিলাম যে এটা হচ্ছে নাম এবং ঠিকানা সম্বলিত কোনো ছোট সংস্থা, ব্যক্তি বা বৈজ্ঞানিক ইত্যাদি বিষয়ের উপরে এবং তাদের সম্বন্ধে আরো প্রয়োজনীয় তথ্য সম্বলিত একটা ছোট পুস্তিকা যেখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকে। সোজা হচ্ছে জাস্ট ফর কমিউনিকেশন ডাইরেক্টরিকে আমরা ব্যবহার করে থাকি। আমি বলেছিলাম যে ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক তাদের একটা ফোন ইন্ডেক্স, ফোন ডাইরেক্টরি, টেলিফোন ইন্ডেক্স বের করা হয়। সেখানে সবগুলো বিভাগের, সবগুলো অফিসের সকল ব্যক্তি যারা কর্মরত আছেন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সবার ডিটেলস থাকে, নাম, পদবি, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো। বিবলিওগ্রাফি ও বিবলিওগ্রাফি সেটা বলেছিলাম যে যে সমস্ত বিবলিওগ্রাফি সেকেন্ডারি তথ্য উৎস হিসেবে কাজ করতেছে তাদের আবার একটা বিবলিওগ্রাফি তৈরি করা, সেটাকে আমরা টারশিয়ারি বলে থাকি। আর ইয়ারবুক যেটা বলেছি, এছাড়া নন ডকুমেন্ট, এছাড়া যে নতুন আরো তথ্য উৎস রয়েছে সেটা বললাম, নন ডকুমেন্ট সোর্স, ফর্মাল সোর্স এবং ইনফর্মাল সোর্স। নন ডকুমেন্টের কথা বলতে গিয়ে বললাম এটা হচ্ছে অলিখিত, এটার কোনো ধরনের ডকুমেন্ট নাই। আর ফর্মাল হচ্ছে টোটালি একদম লিখিত আকারে থাকবে সবকিছু, আনুষ্ঠানিক, রেকর্ডেড। আর ইনফর্মাল হচ্ছে জাস্ট আনুষ্ঠানিকের বিপরীত, নন রেকর্ডেড, বন্ধুদের সাথে কথা বলা, সহকর্মীদের সাথে কথা বলা, এই জিনিসগুলো ইনফর্মাল সোর্স হিসেবে কাজ করবে। আর উল্লেখযোগ্য অপ্রকাশিত উৎসসমূহের মধ্যে আমরা একটু বললাম যে ল্যাবরেটরি নোট, মেমোরেন্ডাম, পার্সোনাল রিসার্চ রিপোর্ট, পার্সোনাল ডায়েরি, পার্সোনাল লেটার্স, বিজনেস কমিউনিকেশন লেটার্স, গভর্নমেন্ট লেটার্স, কমিউনিকেশন, ফটোস, ওয়ালপেপার্স, নেমপ্লেট, কনভারসেশন, ইন্টারভিউস, ওরাল হিস্ট্রি ইত্যাদি। আর ফাইনালি আমরা বললাম যে তথ্যের উৎস আসলে শেষ নাই, আমাদের জ্ঞান অর্জনের লক্ষ্যে যে কোনো তথ্যই হতে পারে, তথ্য উৎসই আমরা এখান থেকে পেতে পারি। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে একটু বলতে পারেন।